অনেকে এখনো জয়েন করে নাই। আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করতে থাকি। স্যার আমি কমেন্টের বিষয়টা বুঝি নাই। আচ্ছা, কমেন্টটা হলো সেই পোর্শন, মনে করেন যে আপনি আপনি কমেন্টিংটা তখনই করবেন যখন আপনার কোডটা বিভিন্ন ধরনের পার্টে ভাগ হবে। মনে করেন যে আপনার উপরে মনে করেন যে আপনি ধরলেন যে একটা সেকশন আছে স্লাইডার, ঠিক আছে? তো আপনার এখন যখন কোডটা করবেন তখন দেখবেন যে মানে আপনার কোডের পরিমাণ হয়ে যাবে হাজার হাজার বা অনেক পরিমাণ আপনার কোড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কোডটাকে বোঝার জন্য যে আসলে কোডের কোথায় কি আছে, মনে করেন যে আপনি দিলেন যে স্লাইডার এন্ড, ঠিক আছে? তো এরকম একটা হিন্টিং দিয়ে দিলাম যে এখানে স্লাইডার স্টার্ট আর এখানে স্লাইডার এন্ড। তার ফলে যেটা বোঝাচ্ছে যে এইখানে যে কোডগুলা থাকবে টোটালি স্লাইডার রিলেটেড, ঠিক আছে? তারপরে মনে করেন যে এরপরে আপনি দিলেন যে পোর্টফোলিও স্টার্ট, পোর্টফোলিও এন্ড, এরকম কোডগুলা ভাগ ভাগ করে দিলেন, ঠিক আছে? তার ফলে আপনার যদি কোডের পরিমাণ অনেক বেশি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন পার্টে কোন কোডটা করছেন বা কোন কোডটা কোথায় শুরু হয়ে কোথায় শেষ হয়েছে, ঠিক আছে? বুঝতে ক্লিয়ার? শুধু এটা না, এছাড়াও আমাদের হেডের ভেতরেও মনে করেন যে অনেক ধরনের মেটা ট্যাগ থাকবে যেটা আমরা দেখবো, ঠিক আছে? তো এখানে মনে করেন যে আপনার মেটা ট্যাগ গুলোর কালেকশন যদি আপনি এখানে দিতে চান তো আপনি দিলেন যে এখানে মেটা ট্যাগ স্টার্ট, তারপর মেটা ট্যাগ এন্ড, ঠিক আছে? স্টার্ট এন্ডিং এর জন্য হিন্টের জন্য আমরা এটা ইউজ করতে পারি। তাছাড়া আপনার এটা এটাও একটা কাজ। এছাড়া আপনি মানে কোন কমেন্টিং হলো এমন একটা পার্ট যেটা আসলে কোনো কাজ নাই এখানে, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি আপনার কোড বোঝার জন্য বা কোডের হিন্টিং এর জন্য। বুঝার সুবিধার্থে আমরা ইউজ করে থাকি স্যার। হ্যাঁ, হ্যাঁ, কোড বোঝার জন্য। মানে টাইপ অফ একটা মানে বক্সের ভিতরে একটা জিনিস রাখলাম পার্ট পার্ট, এরকমই টাইপ তো। হ্যাঁ, মনে করেন যে আপনি হ্যাঁ, বক্সের মতোই বলতে পারেন যে পার্ট পার্ট হতে পারে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। স্যার জি বলেন। স্যার এখানে একটা যে লিখছেন এটা হচ্ছে আউটপুটে কি এটা শো করবে? না, ওয়েবসাইটে কি? না, না, এটা আউটপুটে শো করবে না। এটা আউটপুটে দেখেন যেটা হলো যে আপনার এটা কোনোভাবেই শো করবে না কারণ এটা কমেন্টে। আর যদি আপনি কোডের ইনস্পেক্ট করেন তাহলে কি আপনি যে কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে? এটা এমনি এখানে আপনি কোনো আউটপুটে পাবেন না, ঠিক আছে? কমেন্ট কখনো আউটপুটে আসে না, আর কি এটা কমেন্ট আর কি। তাহলে আচ্ছা স্যার কমেন্টটা কেন করা হয়? এই যে এতক্ষণ যেটা বললাম, হুম, যে আমাদের কোড বোঝার জন্য আমরা কোড। মানে আমি বলতেছি, মানে বিষয়টা হতেছে যে আমি বডি থেকে একটা কাজ শুরু করছি, একটা ট্যাগ শুরু করছি, এই ট্যাগের ভিতরে যতগুলো কোড আছে এই কোড গুলা ভিতরে আমি রেখে দিলাম এই কমেন্ট সেকশনের ভিতরে। মানে আমি এখান থেকে শুরু করছি, এটা শেষ হয়েছে এই জায়গায়, এরকম টাইপ। কারণ আপনি যখন কোড করবেন তখন দেখা যাবে কোডের পরিমাণটা অনেক বেশি হবে। জি সেখানে স্যার। শত শত লাইন বা হাজার লাইনেও চলে যেতে পারে। তো তখন কোডগুলা মানে অনেক সময় আপনার বুঝতে অসুবিধা হবে যে কোন পোর্শনের কোন কোডটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, ঠিক জি আছে? জি। তো আপনার পোর্টফোলিও সেকশনটা শুরু হয়েছে এখানে, মনে করেন 5টা ছবি আছে বা 5টা সেকশন আছে। পরবর্তীতে এটা শেষ করে আবার আপনি ফুটার শুরু করলেন, ঠিক আছে? নিচে মনে করেন এটার পরে আবার ফুটার শুরু হইলো, ঠিক আছে? তো এরকম বিভিন্ন সেকশনে আপনার কিন্তু কোডগুলো ভাগ হতে পারে। হেডার, ফুটার, ঠিক আছে? জি জি লাস্টে স্যার, গিয়ে ফুটার বুঝতে থাকলো, পারছি ঠিক আছে? এখন। তো এখন জি। এর ভিতরে আপনি যে কেউ না, আপনি না, আপনি মনে করেন এই কোডটা কাউকে দিলেন, এই যে আপনি এই কোডটা এডিট করেন, তখন কি হবে? সে যখন এই কোডটা দেখবে তার কাছেও কিন্তু বুঝতে সুবিধা হবে যে আচ্ছা এই পার্টে তাহলে ফুটারের কাজ করা হয়েছে বা এই পার্টে স্লাইডারের কাজ করা হয়েছে, ঠিক আছে? এই আর কি। যখন আমরা কোড করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন এটা ইউজ হয়েছে। এটা কি স্যার একটা হিস্ট্রি রাখার মতো না স্যার? হিস্ট্রি তো আরেক জিনিস যেটা ছিল এখন নাই। অ্যাকচুয়ালি এটা তো আছে, আসলে এটা তো নাই তা না। এটা আর কিভাবে আই মিন বুঝাবো স্যার ভাই? যে কোডটা কোথায় আছে বা এটা দিয়ে কি হ্যাঁ, হ্যাঁ, করা হচ্ছে এই জিনিসটা এইটা। বোঝানোর জন্য এটা কমেন্টের ভিতরে এটা ব্লক করে রাখা হয় আর কি, নাকি হ্যাঁ, নাকি হ্যাঁ, স্যার? হ্যাঁ, 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 এটাই, আর কিচ্ছু না, এর থেকে বেশি কিছু না। জি এছাড়াও স্যার। আমাদের কমেন্টিং এর আরো অনেক কাজ আছে অ্যাডভান্স, মনে আচ্ছা করেন আচ্ছা। যখন ফাংশনালিটি রিলেটেড কিছু হয়
তখন আবার আমরা এখানে কমেন্টের মাধ্যমে মানে যখন একটা ফাংশন তৈরি করি তখন সেই ফাংশনের প্যারামিটার কি হবে হ্যাঁ বা স্যার। অপশনাল জি স্যার। প্যারামিটার কি হবে প্লাস এই ফাংশনের রিটার্ন কি হবে, ঠিক আছে? জি স্যার। তো এই ফাংশনের পার্টটা কি এগুলো আমরা সব আবার কমেন্টের ভিতরে রাখি। এটা অবশ্য জাভাস্ক্রিপ্টে যখন যাবেন তখন লাগবে, মানে ফাংশনাল কোনো ল্যাঙ্গুয়েজ হলে, যেমন মার্কআপ ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা লাগতেছে না। তো এরকম তখন হয় কি আপনি কমেন্ট দেখেই বুঝে ফেলবেন যে এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে, এখান থেকে কি রিটার্ন আসবে বা আমি কি ইনপুট দিব, প্যারামিটার কি সেগুলোর ডাটা টাইপ কি, সব ডিটেলস সহ, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। মোটামুটি বুঝতে পারছি আর কি। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম গতদিন যে লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? তো লিঙ্ক ট্যাগের ভেতরে আমরা বোধহয় একটা ছোট লিঙ্ক দেখছিলাম যে আহ, আমি আগের দিনের ছোট্ট একটু জিনিস একটু রিভিউ করে তারপরে আবার শুরু করতে যাচ্ছি, যেটা হলো আপনার অ্যাট্রিবিউট। এটা আমি কমেন্টের ভিতরে দিচ্ছি যে আমাদের একটা ট্যাগ আছে, ট্যাগটা ধরলাম যে কন্টেইনার ট্যাগ, এবং এটাতে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি, এবং অ্যাট্রিবিউটে আমার একটা ভ্যালু আছে, ঠিক আছে? এবং মাঝখানে একটা এলিমেন্ট আছে। হুম, তো এটা আমার ফুল ট্যাগের স্ট্রাকচার, ঠিক আছে? তো এখন আপনার এই ট্যাগটার একটা এক্সাম্পল কি, মনে করেন যে লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগটা হলো এরকম। তো আমি এখানে আমার এলিমেন্টটা বলে দিচ্ছি এবং ভ্যালুটা বলে দিচ্ছি। ধরলাম যে আমি ফেসবুকে যাব, তো এটা হলো আমার ডেস্টিনেশন, যে কোথায় যাবে এই স্টেপের ভিতর সেই ভ্যালুটা আমি বলে দিচ্ছি facebook.com, আর এখানে আমি মনে করেন যে ফেসবুক লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা ফেসবুকে চলে যাবে। হুম, এখন আপনি এইটাকে কোনোভাবে যদি ভ্যালুটাকে যদি কাস্টমাইজ করেন বা চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট হিন্টিং হবে। মনে করেন যে এখন আপনি দিলেন যে গুগল, ঠিক আছে, দেখাচ্ছে গুগল কিন্তু ক্লিক করলে যাবে ফেসবুকে। এটাও কিন্তু সম্ভব, কারণ এটা ওই যে এইচটিএফ এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তখন আপনি মাউস নিয়ে গেলে এই নিচে দেখতে পাবেন যে অ্যাকচুয়াল লিঙ্কটা কোথায়, ওই যে ফেসবুক দেখাচ্ছে কিন্তু এখানে মাউস ধরলে দেখাচ্ছে গুগল, ঠিক আছে? এবং আপনি যদি এই সাইটটাকে একবার ভিজিট করেন তখন এই সাইটে এই লিংকের কালারটা তখন আবার একটু ব্লুটা বেড়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি বিল্ট ইন। তখন এটা আগে ছিল লাইট ব্লু, এখন হয়ে গেছে কিছুটা বেগুনির মতো। যদি আপনি অলরেডি ভিজিটেড হন ওই লিংকে তখন এটা ব্রাউজারের ডিফল্ট যে ব্লু কালার চলে আসে, ঠিক আছে? আর কি। তো এখানে আমাদের আরো একটা বিষয় আছে, আপনি চাচ্ছেন যে এখানে আপনি যে লিঙ্কটা আছে, যেমন আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে এইখানেই আমার facebook.com-টা লোড হবে এই পেজে। আর আমি আরেকটা চাচ্ছি যে এই আমি যদি এইখানে ক্লিক করি তাহলে facebook.com নতুন একটা ট্যাবে ওপেন হবে, ঠিক আছে? দুই ভাবে কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে আমার এখানে আমি এই স্টেপ এখানে টার্গেট একটা আমার অ্যাট্রিবিউট আছে, যেটা আমি দিয়ে দিলাম আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তার ফলে যেটা হচ্ছে যে ডিফারেন্ট একটা ট্যাবে এটা ওপেন হবে, এটা সেম ট্যাবে ওপেন হবে না। তার মানে এখানে আরো একটা স্ট্রাকচার পাচ্ছি যে ট্যাগ এমন হতে পারে যে মাল্টিপল অ্যাট্রিবিউট থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমার এখানে একটা অ্যাট্রিবিউট থাকতে পারে, মাল্টিপল অ্যাট্রিবিউট হতে পারে, ঠিক আছে? তো এটা একটা ট্যাগের স্ট্রাকচার, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট, ভ্যালু আর ভ্যালু। তাহলে এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানেই ফেসবুক লোড হবে, আর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই পেজে ফেসবুক লোড হবে, একটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে, ঠিক আছে? এই হলো দুটার ভিতরে পার্থক্য। আচ্ছা, তো আপনার এমন হইতে পারে যে আইডি, আমরা একটা আইডি দিয়েও লিঙ্কিং কিভাবে করা যায় সেটা দেখবো। তো এখন যে মাত্র যে জিনিসটা দেখলাম এটা হলো আমাদের এক্সটার্নাল লিঙ্ক আপ, ঠিক আছে? এক্সটার্নাল লিঙ্ক আপে কি মানে আমি যখন ক্লিক করতেছি আমি ডিফারেন্ট একটা পেজে চলে যাচ্ছি, মানে আরেকটা নতুন পেজে চলে যাচ্ছি, ঠিক আছে? আরেকটা এমন হইতে পারে ইন্টারনাল লিঙ্ক আপ, যেটা আপনারা উইকিপিডিয়াতে দেখেন যে ওখানে গেলে আপনার দেখবেন যে অনেক বড় একটা পেজ দেখা যায়, 2000-3000 পিক্সেল হাইটের একটা পেজ এবং অনেক ইনফরমেশন। তো ওখানে আপনি যখন ক্লিক করতেছেন তখন সেম পেজে আপনার ডিফারেন্ট সেকশনে আপনাকে নিয়ে যাচ্ছে ক্লিকের ফলে, ঠিক আছে? আপনি ক্লিক করে করে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনে চলে যাচ্ছেন অন সেম পেজ। এটা কিন্তু ডিফারেন্ট
রাউটে চলে যাচ্ছেন, facebook.com এ চলে যাচ্ছেন। আপনি সেম ওয়েবসাইটে থাকবেন কিন্তু আপনার ডিফারেন্ট সেকশনে চলে যাবেন। তো আমি একটা ডেমো কনটেন্ট নেই। ডেমো কনটেন্ট নিয়ে আমি একটা আম আ এক্সাম্পল সেট করে দেখাই। আচ্ছা। হ্যালো স্যার। জি, বলেন। স্যার এই যে এখানে যে কপি পেস্টটা করলেন, হুম। কিভাবে করলেন এটা তো বুঝতেছি না। কন্ট্রোল ভি পেস্টের জন্য আর কন্ট্রোল সি কপির জন্য। তারপরে এটা তো এক লাইন হবে না। ওই এক লাইন করেই করলাম। পরে গিয়ে আবার কন্ট্রোল ভি করে যাচ্ছি। ও কন্ট্রোল সি আর আচ্ছা। কন্ট্রোল ভি আর কিছুই না এখানে। কপি পেস্ট। কপি পেস্ট, হ্যাঁ, আচ্ছা। কপি পেস্ট। আর জাস্ট আচ্ছা। এটা একটা প্যারাগ্রাফ, তাই তো? হ্যাঁ, একটা প্যারাগ্রাফ। আমি কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে মানে পেজটাকে লম্বা করতেছি। উইকিপিডিয়াতে যেরকম দেখেন না? যে অনেক লম্বা, লম্বা পেজ ওরকম আরকি। আচ্ছা, তাই আমি জাস্ট ৩ টা ৪ টা প্যারাগ্রাফ নিলাম। ওর ভিতরে কিছু কনটেন্ট কপি পেস্ট করে রাখলাম। একই জিনিস। এখানে আহামরি কিছুই নাই। এই আরকি। ঠিক আছে? আচ্ছা। তো এখন যদি আপনি রিফ্রেশ দেন, দেখেন অনেক কনটেন্ট চলে আসছে অলরেডি। আর এখানে কিছু প্যারা আকারে ৩-৪ টা প্যারা আকারে সবগুলা কনটেন্ট চলে আসছে। আচ্ছা। তাহলে এখন এমন হইতে পারে যে আপনার এইখানে মনে করেন যে জিনিসটা কিন্তু আপনি অন পেজ ওয়েবসাইট গুলাতে দেখবেন যে প্রথমত থাকতে পারে যে আহ, এখানে থাকতে পারে আপনার পোর্টফোলিও, অ্যাবাউট আস বা কন্টাক্ট আস এরকম আর কি। ৩টা সেকশন আমি ধরলাম। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, পোর্টফোলিও আমি ৩টা হেডিং ধরলাম। মানে আমার এই পেজে আসার পরে আমার ৩টা হেডিং থাকবে এবং এই হেডিং এ যখন ক্লিক করব তখন ওই রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলাতে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আমি আরেকটু ছোট দিই। H4 দিই। ছোট করে দিলাম। তো ধরলাম যে আপনার এখানে এত বড় যে প্যারাগ্রাফ পুরাটা তো আর সেম কন্টেন্টের না। মনে করেন যে একটা প্যারা হলো অ্যাবাউট আস নিয়ে, ঠিক আছে? আর একটা প্যারা মনে করেন যে পোর্টফোলিও নিয়ে। তো আমি এখানে একটা প্যারা আছে, এই প্যারাটা মনে করেন যে আমি পোর্টফোলিও নিয়ে তৈরি করছি। ঠিক আছে? তো এখানে আমি সেই পোর্টফোলিওটা লিখলাম। আচ্ছা, তো এখানে আমাদের সেম পেজ যখন লিংক হচ্ছে তখন যেটা হয় যে সেই লিঙ্ক ট্যাগের মাধ্যমেই হবে। কিন্তু আমাদের একটা ডেস্টিনেশন থাকতে হবে যে কোথায় যাব। আরেকটা হলো যে আমাদের আম লিঙ্ক থ্রো করতে হবে যে কোথা থেকে লিঙ্কটা থ্রো হবে এবং কোথায় গিয়ে সেটা ক্যাচ হবে। ধরলাম যে এটা হলো আমার ডেস্টিনেশন যেখানে আমি যাব। ঠিক আছে? তো আমার এখানে এটার নাম দিলাম যে পোর্টফোলিও। ঠিক আছে? তো এটা হলো আমার ডেস্টিনেশন যেখানে আমি যাব। আর আমি আরেকটা পয়েন্ট সেট করব যেখান থেকে আমি ক্লিক করব সেটা হলো আমার এইটা পোর্টফোলিও। তো এইখানে হলো আমি এই স্টেপটা সেট করব যে যেখানে ক্লিক করলে আমার লিঙ্কটা জেনারেট হবে এবং এখানে হলো আমি আইডিটা পাস করে দিব। তো আমাদের হ্যাশ মানে কিন্তু আইডি। ঠিক আছে? আমাদের কোডে এটা মাথায় রাখতে হবে। হ্যাশ মানে হলো আইডি। তো এই আইডি, এই স্টেপ এগুলো সবই কিন্তু অ্যাট্রিবিউট। ঠিক আছে? আইডি মানে হলো আইডেন্টিটি যে আপনি যে স্যার কোডটা এটা তৈরি কি আইডি করতেছেন। সিলেক্টর? হ্যাঁ, আইডি সিলেক্টর। হ্যাঁ, আইডি যেটা হলো এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে? তো আমরা বিভিন্ন রকম অ্যাট্রিবিউট দেখব। আইডি মানে হলো আইডেন্টিটি। সোজা কথা আমি এই 4 এর এখানে যে পোর্টফোলিও আছে টেক্সটটা সেটার আমি একটা আইডেন্টিটি সেট করলাম যেটার নাম দিলাম পোর্টফোলিও। ঠিক আছে? তো আমি সেম পেজ লিংক আপ করতেছি। ঠিক আছে? তো
তাহলে এখন যেটা হবে যে মনে করেন যে আমি উপরে যদি এখানে ক্লিক করি, আচ্ছা এখানে আমার লিঙ্কটা করা হয় নাই, সরি। উপরে এটা H4 ই থাকবে, এটা হবে লিঙ্ক ট্যাগের ভেতরে, সরি। ঠিক আছে? তো এখানে দেখেন যে একটা লিঙ্ক ট্যাগের ভেতরে একটা এইচ ট্যাগ চলে গেছে। তার মানে হলো আমি যদি এখানে ক্লিক করি তাহলে যেটা হবে যে আমার এই এইচ রেফের ভেতরে এইচ ট্যাগের ভেতরে যেটা আছে এখানে একটা লিঙ্ক জেনারেট হবে এবং এই ডেস্টিনেশনে সে চলে যাবে। তো এখানে আরেকটা জিনিস শিখতে পারলাম যে অ্যাট্রিবিউটের আরেকটা স্ট্রাকচার, যে অ্যাট্রিবিউট ট্যাগের ভেতরে কিন্তু আবার ট্যাগ জেনারেট হয়। ঠিক আছে? মানে আমি কিন্তু ট্যাগ নেস্টেড আকারে রাখতে পারি, যে আমি একটা ট্যাগ রাখছি, সেই ট্যাগের আন্ডারে আমি আবার আরেকটা ট্যাগ রাখতে পারবো। ওকে, তো এখানে আপনি দেখতেছেন যে একটা লিঙ্ক ট্যাগ ট্যাগ সেট হয়েছে এবং সেটাকে একটা এইচরেফ এর ভেতরে সেট করা হয়েছে। তার মানে এই পোর্টফোলিওতে ক্লিক করলে কিছু একটা হবে, সেটা কি হবে, এই আইডি যেখানে ডিক্লেয়ার করা হয়েছে সেখানে নিয়ে যাবে। এই হলো আমার পোর্টফোলিও, এই ক্লিক করলাম, এই দেখেন আমার পোর্টফোলিও সেকশনটাতে নিয়ে আসছে। মানে আমার পোর্টফোলিও রিলেটেড যে আলোচনা আছে সেটা এখানে আছে। ঠিক আছে? আচ্ছা এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে, একটা হলো আমি আসছি কিন্তু পোর্টফোলিওতে, এটা একটা বিষয়। আরেকটা হলো এই যে ইউআরএলটা দেখেন, যেখানে কিন্তু আমার এই যে আইডি পোর্টফোলিওটা কিন্তু পাস হয়ে গেছে। ঠিক আছে? তার মানে ইউআরএল এর মাধ্যমে পাস করেও কিন্তু আমি কন্টেন্টের ভেতর বিভিন্ন রকমের মুভমেন্ট করতে পারি। মনে করেন যে এখানে যে আইডি আছে, এই আইডির ভ্যালু যদি ডিফারেন্ট হয় তাহলে আরেক জায়গায় যাইতে পারে। ঠিক আছে? মানে আইডি দিয়ে কিন্তু আমি আমার পেজ কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? এবং সেগুলো কিন্তু আমার কোডের ভিতরে ডিক্লেয়ার করা থাকে। যেমন মনে করেন যে আমি এখন আরেকটা উদাহরণ দেখি, মনে করেন অ্যাবাউট আস। ঠিক আছে? আমি চাচ্ছি যে অ্যাবাউটে যদি ক্লিক করি তাহলে অ্যাবাউট আস সেকশনে আমার নিয়ে যাবে। স্যার জি, বলেন। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এই জন্যই তো আরেকটা উদাহরণ দিচ্ছি আর কি। ঠিক আছে? তো এখানে মনে করেন যে আমি আবার নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করছি, যেটা অ্যাবাউট আস কন্টেন্টের ভেতরে। তো এটার আমি আইডির নাম দিলাম অ্যাবাউট আস। ঠিক আছে? তো এখানে ক্লিক করলে কিন্তু কিছু হবে না, কারণ কি, কারণ এই রিলেটেড কোনো আইডি কিন্তু আমি কোথাও এই পেজে তৈরি করি নাই। ঠিক আছে? সো আইডিটা কিন্তু আমার তৈরি করতে হবে। ঠিক আছে? তো আমি ধরলাম যে আমার কোনো একটা পোর্শনে, যে এখানে আমি গেলে এখানে আমার অ্যাবাউট আস রিলেটেড কন্টেন্ট গুলো আছে। আমি ডেমো কন্টেন্ট যেহেতু, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। ঠিক আছে? তো এখানে আমি একটা আইডি ডিক্লেয়ার করলাম অ্যাবাউট আস। ঠিক আছে? তো এটা হলো আমার আইডি, যে আইডিতে আমি যাব। আর এটা হলো আমার এই স্টেপের সেই আইডিটা পাস করা হচ্ছে যেখান থেকে আমি ক্লিক করব। ঠিক আছে? তাহলে এখানে ক্লিক করলে আমি ওইখানে চলে যাব। খুবই সিম্পল। ঠিক আছে? তো দেখেন, এই তো এখন যদি আমি এই অ্যাবাউটে ক্লিক করি তাহলে আমার এখানে বোধহয় অ্যাবাউট আসটা লেখা ঠিক মতো হয় না, একটু দেখতেছি দাঁড়ান। হুম, এখানে ডিক্লেয়ার করা হয় নাই, এখানে ভ্যালুটা, এখানে এলিমেন্টটা বসানো হয় না, অ্যাবাউট আস। ঠিক আছে? তো এই যে দেখেন অ্যাবাউট আসে আমি চলে আসছি। এই যে about us। ঠিক আছে? তাহলে এখানে আমি কিন্তু ইউআরএল দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায়, যেমন আমি যে পোর্টফোলিও এখানেও দিই। স্যার একটা প্রশ্ন ছিল। ঠিক আছে? তাহলে পোর্টফোলিও সেকশনে আমি চলে আসতে পারতেছি, বলেন। স্যার ওই লিংকের নিচে কি কন্টেন্ট গুলা থাকে? কন্টেন্ট গুলা দিতে হয়? কোন লিংক, এই লিংকে? অ্যাবাউট আস এর যে লিংক ওটা কন্টেন্ট গুলা কি ওটার নিচে মানে আপনার টাইপ করতে হবে নাকি? এখানে নাকি নিচে যেটা অ্যাবাউট আস লিখছে ওটা? এইটা এই যে যেটা মার্ক করা এটার কন্টেন্টটা মানে নিচে শো করাইলেন কিভাবে ওটা একটু বুঝিয়ে দিন। এটার কন্টেন্টটা নিচে মানে এখানে
হ্যাঁ। এই আইডি ডিক্লেয়ার করে ওই না সেম নামে আইডি বানাইছি যে নামে ওখান থেকে কল করা হয়েছে। ও আইডিটা এই যে এখানে লিখছেন না? হ্যাঁ, আর বুঝতে কিছুই না। পারছি। জাস্ট ২ টার ওই ভিতর ম্যাচ করা। কন্টেন্টের উপরে শুধু ওই আইডি লিংকটা দিলেই হয়। হ্যাঁ, ওই সেম লিংকের আপনি যদি এখানে বানান ভুল করেন, মনে করেন অ্যাবাউট আস বানান ভুল করলেন, তাইলে কিন্তু কাজ করবে না। ঠিক না আছে? মনে সেটা করেন তো ঠিক আছে। সেম নামই দিতে হবে। এখানে যদি ক্লিক করেন দেখেন যাচ্ছে না। কারণ কি এই দেখেন অ্যাবাউট হুম, এখানে যেটা বানানটা আমার ভুল আছে। বুঝতে পারছি স্যার। এখানে যখন বানানটা আমার ঠিক মতো হবে এই যে অ্যাবাউট আস, তখন যদি আমি রিফ্রেশ দেই, এই যে এখন যদি আসি তাহলে এই যে চলে আসছে অ্যাবাউট আস। এবং কি শুধু লিংক না, আমি চাইলে আমি ইউআরএল এ ডাইরেক্টলি টাইপ করেও আমি সেই সেকশনে যাইতে পারবো। আমার বানানগুলো ভুল গেছে। ফোলিও। ঠিক আছে? এই স্যার যে পোর্টফোলিওতে চলে কোশ্চেন আসছে। ছিল স্যার। জি বলেন। স্যার এই যে হ্যাশটা অ্যাড করা হয়েছে স্যার, এটা কি অ্যাড করতে হবে? বুঝতে পারিনি, আবার বলেন। কেটে কেটে আসছে মনে হয়। স্যার এই যে HRF এর পরে স্যার হ্যাশটা অ্যাড করছেন, এটা কি অ্যাড করতে হবে স্যার? হ্যাঁ, এটাই হলো ওই আইডি ডিক্লারেশন যে এখন আইডি এখানে যে আইডি পাস হয়েছে বা আমার ওখানে কোনো আইডির এগেনস্টে যে সে এই ভ্যালুটা দেখাবে সেটার জন্যই আমার এই আইডিটা পাস করা হয়েছে। দেখেন এখানে যখন আমি এক্সটার্নাল লিংকে হিট করতেছি তখন কিন্তু আমার হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা এইচটিটিপিএস এইটা কিন্তু পাস করা হচ্ছে। সেখানে কিন্তু কোনো ধরনের আইডি পাস হচ্ছে না। ঠিক আছে? মানে এক্সটার্নাল লিংক আপের জন্য আমার এইচটিটিপিএস টা সেট হচ্ছে। আর যখন সেম পেজের জন্য তৈরি হচ্ছে তখন আইডি পাস হচ্ছে। এটা আপনারা যেকোনো ওয়েবসাইটে যদি সেম পেজের লিংক দেখেন, যদি ক্লিক করেন দেখেন সেম পেজে আছে, ইউআরএল হিট করলে দেখবেন একটা আইডি পাস হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, ওকে। তাহলে আমরা দুই ধরনের লিংক আপ দেখলাম। একটা হলো আপনার অন পেজ লিংক আপ আর একটা হলো এক্সটার্নাল লিংক আপ। ঠিক আছে? আচ্ছা। এখানে আপনার আরেকটা জিনিস আছে যেটা হলো এইচটিটিপিএস। এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? মানে একটা ওয়েবসাইটে আমাদের যে টোটাল লিঙ্কটা আছে, তো এই লিঙ্কটা আমরা কিভাবে ডিফাইন করি? আমি যদি একটু ভেঙে বলি, ধরেন যে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে। হুম, তো ধরলাম যে এটাই আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আমার কয়েকটা পোর্শন আছে। প্রথম কথা হলো যদি এইচটিটিপিএস এই পার্টটারে আমরা বলতেছি মেথড। ঠিক আছে? তো এটাকে আমরা বলছি মেথড। তারপরে আমাদের যখন আম, এই লিংকের পরে যখন আমাদের আরেকটা প্রিফিক্স অ্যাড হয় যেটাকে বলা হয় www। আচ্ছা একটু সবাই মিউট করে দিলে ভালো হতো। তো মেথড তারপরে হলো www দিয়ে বোঝাচ্ছে হলো আমরা একটা প্রিফিক্স। ভাই একটু মিউট থাকি আমরা সবাই। আচ্ছা, তো এটারে বলতেছি আমরা প্রিফিক্স। তো প্রিফিক্সটা হলো আমাদের এখন অপশনাল। আগে যেমন আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে মনে করেন যে হ্যাঁ, আমার ডাব্লিউ একটা কোশ্চেন বলেন। বলছি যে হচ্ছে আমরা যে এর আগে যেটা করলাম বিভিন্ন হচ্ছে হেডিং নিয়ে তার প্যারাগ্রাফ করলাম এবং পরবর্তীতে একটা লিঙ্ক ক্রিয়েট করে আইডি ক্রিয়েট করে সেটাতে পরবর্তী পেজে যাওয়ার জন্য এটা করলাম, কিন্তু আমরা যে প্যারাগ্রাফটা লিখলাম সেটাও কিন্তু হচ্ছে পরের পেজে থেকে যাচ্ছে। মানে এমন ভাবে কি কিছু করা যায় যেটা দিয়ে শুধুমাত্র ওই লিঙ্কেই যাওয়া যাবে, কিন্তু আমরা যে পরবর্তীতে যে প্যারাগ্রাফ বা ওই যে প্যারাগ্রাফ লিখলাম এটা দেখা যাবে না, শুধু লিংক দিলে পরবর্তী মানে শুধু আর একটা পেজে চলে যাবে। কিন্তু আমরা যে হেডিং 2 হেডিং 3 হেডিং 4 দিয়ে যে প্যারাগ্রাফটা তলায় 3টা প্যারাগ্রাফ লিখলাম তলায় দেখা যাচ্ছে। মানে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে সেখানে লিংক আপ করবো, তাই তো? হ্যাঁ, মানে ওইটা শুধুমাত্র লিঙ্কটা থাকলে আমরা পরবর্তীতে পেজে যাব, কিন্তু আমাদের লিঙ্কও আছে এবং পরবর্তীতে দেওয়া আছে। তো হ্যাঁ, মানে সোজা কথা ক্লিক করলে আমরা একটা নতুন পেজে যাব, এটাই। ঠিক আছে? নতুন একটা না এইচটিএমএল ফাইল তৈরি করে না সেখানে মানে যাব। না স্যার, মানে
যেটা হচ্ছে আগে করলাম এটারই হচ্ছে যে আমরা প্যারাগ্রাফ লিখলাম 3টা প্যারাগ্রাফ, ওই পেজটায় লিংক সহ নিচে প্যারাগ্রাফ গুলো আছে। মানে আমি বলতে চাচ্ছি ওই প্যারাগ্রাফ গুলো থাকবে পেজে, শুধুমাত্র লিংক থাকবে, এবং ওই লিংকে মানে ক্লিক করলে আমরা পরবর্তী সব প্যারাগ্রাফ গুলো পেয়ে যাব। মানে আমার ধরেন একটা প্যারাগ্রাফ দরকার, যেটা হচ্ছে হেডিং 2 এর মধ্যে আছে, আমি শুধুমাত্র ওইটাকে ক্লিক করলে আমি সেটাতেই পাবো, বা আমার যদি 4 প্রয়োজন হয় আমি 4 এ যাব। কিন্তু এই যে প্যারাগ্রাফ আমাদের এই যে লেখা আছে, মানে হেডিং 2, 3, 4 এর জন্য যে প্যারাগ্রাফ আমরা বিভিন্ন ভাবে অ্যাবাউট আস, কন্টাক্ট আস এগুলো যে করলাম, এগুলো লিংক তো আছে। আমরা যখন এটা গুগলে বা এটা একটা নতুন হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল এর যখন যাচ্ছি, তখন ওই পেজ গুলো থাকছে, মানে লিংক গুলো থাকছে এবং তলায় সেই প্যারাগ্রাফ গুলো থাকছে। তো আচ্ছা, তো লিঙ্ক এটা গুলোও কি থাকবে। ড্রপ ডাউন মেনুর মতো ব্যাপারটা? হুম, একটু ওটা হয়ে যাচ্ছে। এখানে আমি যখন ক্লিক করব তখন জাস্ট ওই পার্টটাই থাকবে, অন্য পার্টগুলো হাইড হয়ে যাবে, এরকম কিছু বলতেছেন? এই যে না স্যার, পোর্টফোলিওতে ক্লিক উনি করলে আচ্ছা স্যার, উনি স্যার বলতে উনি বলতে চাইতেছে চাচ্ছে যেটা যে আপনি যেরকম যে এই যে অ্যাবাউট লেখা আস, আছে যে অ্যাবাউট আস পোর্টফোলিও, তো উনি বলতে চাচ্ছে যে পোর্টফোলিও ক্লিক করলে অন্য একটা পেজে যে পোর্টফোলিওর যে কন্টেন্ট গুলো আছে না সেখানে না শো করবে, এটা আমি কিন্তু বলছি না, এখানে শো করবে না। না, না, উনি ওটা বলতেছে না না। না ওইটা বলছি না, স্যার, এই যে আপনি উনি ডিটেইলস বলতে এ চাইতেছে যাচ্ছেন, মানে আপনি আমরা আমার ধরেন একটা লিংকে ক্লিক করলাম, ক্লিক করার সাথে আমাদের পেজে কিছু থাকবে না, আমরা যখন ওই লিংকে ক্লিক করব তখন দেখা যাচ্ছে আমার যে প্যারাগ্রাফটা আছে ওই প্যারাগ্রাফটা শো করবে, মানে কিন্তু এই হ্যাঁ, যে আমাদের এই আপনি পেজে যে কোনো শো করবে না। জাভা স্ক্রিপ্ট কেন? হ্যাঁ, এই যে যেমন ক্লিক করলাম এখানে আসলো হ্যাঁ, এবং আমাদের উপরে এটা জিনিসগুলো আসলো আর নাই। কিন্তু আমাদের উপরে থাকবে হ্যাঁ, না কিছু। হ্যাঁ, ওটা যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট দিয়ে যে করতে হবে, জাভা যে স্ক্রিপ্ট কেন? তখন হাইড এন্ড শো করে আমাদের ওই হ্যাঁ, কন্টেন্টটাকে শো এন্ড হাইড করে জি দেওয়া, স্যার, ঠিক আছে? জি। এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। এটা আমরা দেখবো, জাভাস্ক্রিপ্টে গেলে এটা আমরা দেখবো, সমস্যা নেই। আপাতত এইচটিএমএল এ আছে। আচ্ছা, আচ্ছা, তবে হ্যাঁ, আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট বের হইছে সেটা হলো যে আমরা ক্লিক করলে নতুন একটা পেজে যাবে। ধরেন যে আমাদের এতক্ষণ যেটা দেখতেছিলাম যে আমরা একই পেজে আছি, কিন্তু না, আমরা যখন আচ্ছা, আমরা ওটার আগে ছোট্ট একটা আলোচনা ছিল, সেটা আমি একটু শেষ করে নিই। HTTPS যেটা হলো আমাদের একটা ইউআরএল এর মেথড, আর www টা হলো প্রিফিক্স, ঠিক আছে? যে এই www টা প্রিফিক্স, আগে এটা ম্যান্ডেটরি ছিল, এখন এটা অপশনাল হয়ে গেছে, এটা না দিলেও চলে। যেকোনো একটা সাইটে আপনি www ছাড়াই অ্যাক্সেস করতে পারবেন। আর তারপরে মনে করেন যে পার্টটা, এটারে আমরা বলতেছি হলো ডোমেইন নেম, যে কি নামে ডোমেইনটা রেজিস্টার করা আছে বা যে ওয়েবসাইটে ঢুকতেছেন সেই ওয়েবসাইটের নামটা, ঠিক আছে? তো এটা একটা ইউআরএল বোঝার সিস্টেম, বা ওই ইউআরএল এর ভাগ করলে এই জিনিসগুলো আসে। তো এখন আমরা দেখব যেটা হলো যে সাপোজ আপনি ক্লিক করলেন, নতুন একটা পেজে চলে যাবেন, মনে করেন যে এটাতে সেম পেজে আছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে না, আপনি পোর্টফোলিওর পরে আরো একটা সেকশন আমরা ক্লিক করলাম, যেখানে গেলে আমরা নতুন একটা পেজে চলে যাবো, ঠিক আছে? তো নতুন পেজে যাওয়ার সিস্টেম হলো অবশ্যই সেই পেজটা আগে আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমি মনে করেন যে ধরলাম যে এখানে নতুন একটা পেজ অ্যাবাউট, অ্যাবাউট তো অলরেডি আছে, কি নাম দেওয়া যায়? মনে করেন যে স্লাইডার বা সেকশন এরকম কিছু একটা দিলাম। তো স্লাইডার ডট এইচটিএমএল একটা নতুন পিএইচপি না, এইচটিএমএল ফাইল খুললাম। তো এখানে গিয়ে আমরা এইচটিএমএলটা রেডি করে ফেলি। ঠিক আছে? তো এটা আমাদের আর এইচটিএমএল হয়ে গেছে। তো আর এই HTML এবং স্লাইডার এই দুটো কি আপনার লিংক করা যায় না? মানে আপনি কি ওই যে ইনক্লুড টাইপের বলতেছেন, যে মানে ওই সিএস এর মতো স্যার, সিএসএস এর যেমন পাশাপাশি থাকে, দুইটা পাশাপাশি রেখে কাজ করে, ওইভাবে করা যায় কিনা? ও হ্যাঁ, ওটা স্প্লিট বলে, স্প্লিট। এটা তো এখানে আছে, দেখতে হবে স্প্লিটটা কোথায় আছে। হ্যাঁ, মানে পাশাপাশি দুইটাই দেখা যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা ওই যে হ্যাঁ, হ্যাঁ, এখানে স্প্লিট আছে, দেখতে হবে। ওইভাবে কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা আছে, দেখতে হবে। আছে কিনা এটা একটু স্যার এখানে কি কোনো সার্চ অপশন নাই? হুম, সার্চ অপশন থাকলে ওখানে সার্চ দিয়ে
ওই সেটিংসটা মনে হয় স্যার HTML প্যাড 2020 এ আছে। আচ্ছা। এখানে স্প্লিট একটা অপশন ছিল, এটা দেখতে হবে কোথায় আছে। যেটা করলে পাশাপাশি দুইটা চলে আসবে, ঠিক আছে? বামে আর ডানে দুইটা চলে আসবে। ভিউতে কিনা? ভিউতেই দেখতেছিলাম তো সেটিংস। আচ্ছা, এটা আমি দেখে পরে আপডেট করে দিচ্ছি। দেখতে হবে, মুখস্থ নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ধরলাম যে ওয়েলকাম টু স্লাইডার। জাস্ট সিম্পল এতটুকুই রাখলাম। আমার দরকার হলো লিঙ্ক আপ করা। তো এখানে আমি একটা নতুন লিঙ্ক তৈরি করি, যেখানে ক্লিক করলে আমি ওই নতুন পেজে চলে যাব, স্লাইডার পেজে। তো আমার এখানে লিংকের মেইন প্রসেসটা হলো যে অবশ্যই সেই এইচটিএমএল ফাইলের নাম এবং তার প্রপার এক্সটেনশন। এক্সটেনশন যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। মনে করেন স্লাইডার ডট পিএইচপি দিলেন বা জাভা দিলেন, যেটাই দিলেন, আমার যদি সেই নামে ফাইল না থাকে, এক্সটেনশনটা থাকতে হবে পারফেক্টলি, নামটাও ঠিকমতো থাকতে হবে, এবং ক্যাপিটাল এবং স্মল কেস যেটা আছে, কেস সেন্সিটিভ, কেসটা ঠিকমতো লিখতে হবে, ছোট হাতের বড় হাতের, যেটা প্রথম দিনই বলছিলাম একটা ফাইল কিভাবে লিখতে হয়, এটা খেয়াল রাখতে হবে। আর বাকিটা তো হয়ে যাবে এই আর কি। তো ক্লিক করলে এখন এই ফাইলে আমরা এখানে চলে যাব এবং সেই অনুযায়ী আমাদের লিঙ্ক আপটাও হয়ে যাবে। তো স্লাইডে যদি ক্লিক করেন, আচ্ছা বানান ভুল করছি বোধহয়, স্লাইডার ডট, স্যার এস এল আই হবে ওইখানে। ঠিক আছে। মানে এখানে বানান ভুল করছি, সিল ধার হয়ে গেছে। আচ্ছা, বানানটা স্যার ঠিক ওই করে প্রথম ফাইলেই ভুল হয়েছিল। স্লাইডার। ঠিক আছে, চলে আসছে এই আর কি। ওকে, তো এখান থেকে আপনি আবার চাচ্ছেন যে প্রথম ফাইলে আপনি ব্যাক করবেন, যে ফাইলে কাজ করতেছিলেন ওই ফাইলটাতে। তো সেক্ষেত্রে আপনার আবার লিখতে হবে ওইভাবে যে ওই ফাইলে গিয়ে আপনার আবার লিঙ্ক আপ করতে হবে। এই যে হোম ডট এইচটিএম, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর জন্য যে হোমের লিঙ্কটা, তো এখানে আপনি আবার দিলেন যে হোমে যাওয়ার জন্য একটা লিঙ্ক তৈরি করলেন। তো এখানে দেখেন হোমে যাওয়ার জন্য একটা লিঙ্ক আছে। তো এখানে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে আবার আপনি হোমে চলে আসলেন, স্লাইডারে ক্লিক করলে আবার স্লাইডারে চলে আসছেন, ঠিক আছে? তো এটাই বেসিক লিঙ্ক আপ। লিঙ্ক আপের ভিতরে যা যা ছিল। আচ্ছা, তো আমরা নেক্সট যাই ইমেজে। তো স্যার ইমেজ, হ্যাঁ বলুন। স্যার এই লিংকের যে মানে কালারটা, যে বেগুনি কালার, এই রংটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ করা যাবে, সেটার জন্য আপনার সিএসএস লাগবে। আমি ইনলাইন সিএসএস আপনাদের দেখাইতে পারি কিভাবে যায় এই আর কি। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন। আমি স্যার যতগুলো লিংক করতে চাইবো স্যার, ততগুলাই কি ফোল্ডার করতে হবে? যে HTML যেরকম আপনি স্লাইডার ফোল্ডার করলেন। ফোল্ডার না, ফাইল। হ্যাঁ, হ্যাঁ, স্লাইডার ফাইলের কথা বললাম। হ্যাঁ, তো আপনার ফাইল স্ট্রাকচার তো আমরা এখনো দেখি নাই। তো ফাইল স্ট্রাকচারটা ডিপেন্ড করে হলো আপনার কন্টেন্টের উপরে, যে আসলে কতগুলা কন্টেন্ট, পুরা ডিজাইনটা কিভাবে হবে তার উপর ডিপেন্ড করে যে কতগুলা ফাইল। হয়তো বা আর একটা দুইটা ক্লাস পরেই আমরা দেখবো যে কিভাবে এটা সাজানো যায়। আমরা ওই টেমপ্লেট নিয়ে কাজ করবো যখন, তখন মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো। স্যার ওই যে লিংকের একটু কালারটা চেঞ্জ করে একটু দেখাবেন? হ্যাঁ, কালারের জন্য আমাদের ওই যে সিএসএস ইউজ করতে হবে, যেটা হয়তো বা এখন দেখাই দিচ্ছি টেম্পোরারি। পরে আমি বুঝাই দিচ্ছি কি হয়েছে এখানে। এটা এই কালার। জি 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 স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি স্যার হয়েছে আমি একটু বুঝাই দিচ্ছি সবার আগে। এখানে দেখেন স্টাইল নামে একটা নতুন অ্যাট্রিবিউট সেট হয়েছে। তো এখানে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, এটা একটু আগে দেখাই। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা,
আমি একটু শেষ করে নিই, দাঁড়ান। আচ্ছা এখানে আমাদের নতুন একটা অ্যাট্রিবিউট সেট হয়েছে ATTRI ভিউতে। এই যে এটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটের ভিতর আমরা যখন নতুন একটা স্ট্রাকচার, এটা হলো প্রপার্টি আর একটা হলো ভ্যালু, ঠিক আছে? তো এখানে প্রপার্টিটা হলো এই কালার, ঠিক আছে? আর স্টাইলটা হলো আপনার এই অ্যাট্রিবিউট। তো আর ভ্যালুটা হলো এটা। তো আমরা কেন প্রপার্টি ভ্যালু ইউজ না করে, সরি অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ না করে অ্যাট্রিবিউট প্রপার্টি ভ্যালু ইউজ করছি? তো এটার পিছনে কারণটা হলো যে আমরা এমন কিছু অ্যাট্রিবিউট আছে, তারা অ্যাট্রিবিউটের মানে ভেতরে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। সেই অ্যাট্রিবিউটে শুধুমাত্র ভ্যালুর মধ্যে সীমাবদ্ধ না, তার ভিতরে আরো অনেক কিছু আছে এবং সেটা অবজেক্ট আকারেও ভ্যালু স্টোর করতে পারে। প্রপার্টি ভ্যালু কিন্তু অবজেক্ট হিসেবে ডাটা যখন রাখা হয়, গ্রুপ অফ ডাটা, সেখানে আমাদের প্রপার্টি ইউজ হয়। তো প্রপার্টি হলো নেমিং, যেটা হলো কালারটাকে আমরা প্রপার্টি বলতেছি। আর ভ্যালুটা হলো এখানে এই ভ্যালু, যেটা হলো আমাদের এই সেই প্রপার্টিটা কি স্টোর করবে, সেটা হলো সেই ভ্যালু। আর এখানে যে কালার কোডটা আছে, এটা হলো হেক্সাডেসিমাল কালার কোড, যেটাকে আমরা বলতেছি F00। স্যার আমরা কোড ব্যবহার না করে কালারের মানে যেই কালারটা দিতে চাই সেই কালারটা লিখলে তো হবে। হ্যাঁ, সেই কালারটাও লিখলে হবে, কিন্তু সেটা তো একটা লিমিটেশন আছে, ঠিক আছে না? কারণ আপনি কয়টা কালারের নাম জানেন? ও আচ্ছা আচ্ছা। প্রায় আশ প্রায় অ্যারাউন্ড 10 লাখের মতো কালার কোড জেনারেট করা যায় আপনার হেক্সাডেসিমাল কালার দিয়ে, ঠিক আছে? তো স্যার এই সেক্ষেত্রে কোডগুলো আমরা তো জানি কালার না কোড স্যার। কিভাবে মনে রাখবো? আচ্ছা, হ্যাঁ, ওইটাও আমি দেখাচ্ছি, সব দেখাচ্ছি, সমস্যা নাই। তো এখানে আমাদের হ্যাশটা হলো আমাদের বেস, ঠিক আছে? আর এই F00 আমাদের এই কালারটার 3টা পোর্শনে ভাগ হয়, একটা হলো রেড, একটা গ্রিন, আর একটা ব্লু, ঠিক আছে? তো রেড, গ্রিন, ব্লু, এটাকে আমরা বলতেছি RGB, ঠিক আছে? RGB কালার। তো এখানে আমাদের কোনো কিছু যদি সর্বোচ্চ চান, তাহলে আপনি সেটার জন্য কি ভ্যালু দিবেন, বা সর্বনিম্নর জন্য কি ভ্যালু দিবেন, সেটা আমি বলতেছি। ধরেন যে এই কালার কোডটা এভাবে সেটিং হয় 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 9, তারপর হলো A B, এইটা হলো আমাদের আর হেক্সাডেসিমাল মানে 16 বেস কালার কোড, 16 বেস, ঠিক আছে? তোরা 16 বেস মানে আমাদের এখানে 16টা অঙ্ক থাকবে, 9 পর্যন্ত আছে, এরপরে হলো A থেকে F পর্যন্ত। তো আপনি মনে করেন যে এখানে আপনি সাদা রং চাচ্ছেন, তাহলে আপনি কি দিবেন, ঠিক আছে? এই কালার কোডটা কিভাবে জানেন? সাদা রং আপনাকে জেনারেট করতে বললাম, তাহলে আপনি যেটা করবেন যে রেড, গ্রিন, ব্লু সর্বোচ্চ মানে কিন্তু সাদা, ঠিক আছে? তাহলে আপনি যদি #FFF দেন, তাহলে এটার মান দাঁড়াবে হলো সাদা, হোয়াইট, ঠিক আছে? তারপরে যদি আপনি কোনো কারণে আপনি রেড চাচ্ছেন, তো রেডের ক্ষেত্রে কি হবে? রেডের সর্বোচ্চ মান হলো দিতে হবে, তো রেডের সর্বোচ্চ মান হলো F, ঠিক আছে? তাহলে Fটা দিতে হবে। রেড, গ্রিনের মান আমি চাচ্ছি না, ব্লু এর মান চাচ্ছি না, তাহলে এই কালারটা হলো রেড কালার, ঠিক আছে? আবার মনে করেন আপনি গ্রিন কালার বানাতে যাচ্ছেন, তাহলে গ্রিন কই? মাঝখানে। তাহলে মাঝখানে যেটা আছে ওটার সর্বোচ্চ কালার হলো F0 F0, ঠিক আছে? তো এটা গ্রিন আর কি। এখন আপনি বলতে পারেন যে এতগুলা কালার তো মনে রাখা সম্ভব না, বা কিছু করতে গেলে তো অনেক ঝামেলায় পড়ে যাবো, সেই জন্য একটা সফটওয়্যার আছে কালার পিকার। তো এই কালার পিকারে গেলে যেটা হবে যে আপনার যে কোনো কালারের উপরে যদি আপনি এই আই ড্রপারটা রাখেন, তাহলে সেই কালারের আপনি সেই কালারটা আপনি কালার কোডটা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? এখানে আপনি যে কালারটার উপরেই আই ড্রপার রাখেন, আমার মাউসে একটু প্রবলেম, এই জন্য আই ড্রপারটা উঠতেছে না। যাই হোক, মানে আপনি মনে করেন যে আমি এই লালের উপর রাখলাম, ঠিক আছে? তো এই লালের কালার হলো C60000, ঠিক আছে? তো এইটা হলো কালার কোড। তো আপনি যদি এই কালার কোডটা জাস্ট এই কোডে বসাই দেন, তাহলে এটার কালার সেটাই হয়ে যাবে, যেটা আমি মাত্র কালার কোড নিয়ে আসলাম কপি করে।
আছে? ক্লিয়ার সবাই মোটামুটি? আচ্ছা সবাই মিউট করলে ভালো হয়। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ বল। স্যার প্রপার্টি ভ্যালু আর ভ্যালুটা আরেকবার একটু বলবেন? আচ্ছা। প্রপার্টি বুঝতে গেলে আগে অবজেক্ট বুঝতে হবে। সেজন্য আসলে অবজেক্ট ওরিয়েন্টেড জানতে হবে। সেটা আপনার মনে করেন কালেকশন অফ ডাটা। খালি একটু মাথায় রাখেন। কালেকশন অফ ডাটা আমরা সেটাকে প্রপার্টি ভ্যালু হিসেবে ডিফাইন করতে পারি। যেমন আপনি মনে করেন বললেন এই যে href facebook.com, তো এটা কি একটা সিম্পল একটা ডাটা না? এখানে তো কোনো কালেকশন নাই, ঠিক আছে? কিন্তু আপনি বলতেছেন যে স্টাইলের ভিতর এমন হতে পারে, সেটা ফন্টের স্টাইল হতে পারে, ফন্টের কালার হতে পারে বা অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো ওখানে গ্রুপ অফ ইনফরমেশন যেখানে থাকে সেখানে আপনারা প্রপার্টি ভ্যালু হিসেবে ডাটা অ্যাসাইন করতে পারেন। সেটার জন্য স্টাইল একটা অ্যাট্রিবিউট। স্যার আমার প্রশ্ন আছে। স্যার আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা আমরা এখানে কালার এই জিনিসটা যে বসাইলাম স্টাইল, কালার একটা স্টাইল, কোশ্চেন ছিল। ঠিক আছে? জি বলুন। শুনতে আমরা পাচ্ছি। স্টাইলের সাথে প্লাস অ্যালাইনমেন্টটাও কি বসাতে পারবো সেম জায়গাতে? হ্যাঁ, সবই সম্ভব। আপাতত আমি স্টাইলে আর যাচ্ছি না, কারণ আমরা সিএসএস এ গেলে এগুলো সব দেখবো, ঠিক আছে? আপাতত স্টাইলিং নিয়ে আর কোনো কোশ্চেন করেন না, কারণ সিএসএস এ গেলে এগুলো নিয়ে আলাদা ক্লাস। আমরা এইচটিএমএল টাই ফোকাস থাকি, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা কি স্টাইলের ইয়েতে পড়ে? অ্যালাইনমেন্ট মানে হলো আপনি মানে আমি কালারটাও করব প্লাস লেখাটা হচ্ছে সেন্টার বা আমি হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার ডিসপ্লে ব্লক দিলেই চলে আসবে। কিন্তু এটা বুঝাইতে গেলে আমার আরো 15 মিনিট লাগবে এখন। সিএসএস এ ক্লাস শুরু হয়ে যাবে। সো আমি সিএসএস টা পরে দেখাইতে যাচ্ছি। ঠিক আছে? আরেকটা কোশ্চেন আসলে আমরা যে স্যার যে HTML ক্লাস করাইতেছেন আমরা এটার মধ্যে সীমাবদ্ধ থাকি। শুধু সিএস এর মধ্যে গিয়ে কোনটা ভোলা নিলে তো হবে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, জি বলুন। স্যার এই যে কমেন্টের এতগুলো লেখা, স্যার আমি আসলে এই কমেন্টটা নিয়ে একটু বুঝতেছি না যে মানে কমেন্ট কি এই যে মানে কালারের জন্য আমরা যে কতগুলো কমেন্ট এখানে লিখলাম, ট্যাগ অ্যাট্রিবিউট দিয়ে এগুলো করলাম, এগুলো কি খুব জরুরি বা এটা কেন আমরা করি? এটা আপনাদের বোঝানোর জন্য আমি করতেছি। আর কিছুই না। মানে এটার কি প্রয়োজনীয়তা নাই যে আমাদের করার, নাকি শুধু বোঝানোর জন্য? না, না, আমি তো এটা নিয়ে ১ম এ প্রায় ১০ মিনিট আলোচনা করছি। এই 13 মিস মিনিট করছেন। পরে ঢুকতে পারি না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি কমেন্টে আপনি একটু তাহলে ভিডিওটা দেখে নিন। ঠিক আছে? কারণ আবার বুঝাইতে গেলে আবার প্রায় ১০ মিনিটের মতো শুধু ডিটেইল এটুকু আলোচনা বলেন হইছে। যে এটা হচ্ছে প্রয়োজনীয়তা নাই আমাদের, না, আপনি না, এটা যেভাবে জাস্ট ফর হিন্টিং আর কিছুই না। যে আমি আসলে কি কাজ করতেছি সেটা হিন্ট। আচ্ছা সবাই একটু মিউট করলে ভালো হয়। সাউন্ড আসতেছে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি সামনের দিকে আগাই। হুম। ওকে। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে? মোটামুটি এটা তো ক্লিয়ার হয়েছে লিঙ্ক কি বা কমেন্ট কি। ঠিক আছে? আমরা তাহলে এখন ইমেজে আসি। ঠিক আছে? তো ইমেজ ট্যাগটা কি কাজে লাগে বা কেন ইউজ হয়, ঠিক আছে? তো আমরা যেকোনো একটা ওয়েবসাইটে ঢুকলেই দেখা যায় বিভিন্ন রকম ইমেজ আমরা দেখি। তো এই ইমেজগুলা কিন্তু ইমেজ ট্যাগের মাধ্যমে আসলে লোড হয়। তো আইএমজি নামে একটা ট্যাগ আছে এবং সেখানে এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট আছে। যদি আমরা সেটা লিখে দেই যে আইএমজি এসআরসি, ঠিক আছে? তো সেটা আমরা এই ট্যাগের মাধ্যমে আমরা ইমেজটাকে লোড করি। তো এই ট্যাগটা কিন্তু একটা এমটি ট্যাগ, ঠিক আছে? তো এমটি ট্যাগ কেন সেটা বুঝতেই পারছেন যে ট্যাগ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। এবং এই ট্যাগের ভেতরে আমরা আহ, সেই লিঙ্কটা দিব, যে লিঙ্কটা আমরা মানে ইমেজ হিসেবে আমরা শো করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি কিছু ইমেজ হয়তো বা অনলাইন থেকে ডাউনলোড করে আনতে পারি এখানে শো করানোর জন্য। এই যে, ঠিক আছে? তো এখানে আপনার আম, সাধারণত ইমেজের কপিরাইটের যে ইস্যু বা ইমেজের যে সাইজিং এর ইস্যু, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। আমি আপাতত জাস্ট একটা যে কোনো ইমেজ ডাউনলোড করে আপনাদেরকে দেখাই যে আসলে ইমেজটা কিভাবে লিঙ্কিং কাজ করে, এরপর আমি কপিরাইটের ইস্যুটায় আসতেছি, ঠিক আছে?
তো যেকোনো একটা ইমেজ যখন আপনি নামাবেন তখন ইমেজের কিন্তু ২ টা পার্ট থাকে। একটা হলো ইমেজের নেম আর একটা হলো ইমেজের এক্সটেনশন, ঠিক আছে? তো এখানে দেখেন ইমেজের নেমটা কি নামে আসছে? একটা যেকোনো নামে হয়তোবা আসতে পারে, ঠিক আছে? তো আপনি সেই ইমেজের নামটা আপনার পছন্দ মতো আপনি সেভ করে নিতে পারেন। সাপোজ আমি দিলাম যে ক্রিকেট, ঠিক আছে? আর তারপরে যে পার্টটা আছে সেটা হলো আপনার এক্সটেনশন, যে কি ফরম্যাটে ছবিটা আছে, সেটা কি জেপিজি ফরম্যাটে অর পিএনজি অর এসভিজি অর জিআইএফ কোন ফরম্যাটে আছে সেটা আপনার এখানে ডিফাইন করা থাকে এই আর কি, ঠিক আছে? তো সেভ যে করব সেজন্য সেভ, ঠিক আছে? তো সেভ করার পর আমি যে ডিরেক্টরিতে কাজ করতেছি সেই ডিরেক্টরিতে আমি ছবিটা সেভ করতেছি, ঠিক আছে? তো এখানে ক্রিকেট ডট জেপিজি নামে ছবিটা সেভ করলাম আর কি। তো এখানে আমি চাচ্ছি যে আমার এই ছবিটা আমি আমার ওয়েবসাইটে শো করব। তো সেক্ষেত্রে আমাদের যে লিঙ্ক ট্যাগটা আমরা ইউজ করছি সেই লিঙ্ক ট্যাগের ভিতরে ইমেজের পার্টটা বসাই দিব, যে নামে ছবিটা ছিল সেটা সেই নামে আমি এখানে বসাই দেবো, যে স্লাইডার জেপিজি, ঠিক আছে? দিলে ওই ছবিটা আমার এখানে চলে আসবে। এটা খুবই সহজ, জাস্ট ছবির পার্টটা বসাই দিলেই হবে, ঠিক আছে? আমি বোধহয় আবার বানান ভুল করছি। এখানে প্রবলেম আপনাদের বানানেই হবে, আর কিছুতে হবে না। ছবি যে আসে নাই দেখেন, আরো একটা বিষয়, এখানে একটা বক্স চলে আসছে। ছবি যদি কোনো কারণে না পাই সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অল্টার ট্যাগ এবং টাইটেল ট্যাগ ইউজ করবো, সেটাও আমি দেখাচ্ছি। এই যে ছবি না পাইলে সেক্ষেত্রে কি হবে। আমি এখানে স্লাইডার দিছি, হবে ক্রিকেট, ঠিক আছে? তো ছবি চলে আসছে, ঠিক আছে? এই তো এখন ছবিটাকে আমার অনেক ধরনের ইস্যু আছে। ছবিটাকে আমি সাপোজ রিসাইজিং করতে পারি। তো সেটার জন্য আমাদের অ্যাট্রিবিউট আছে। তো সেই অ্যাট্রিবিউট দিয়ে আমরা রিসাইজিং করতে পারি। সাপোজ আমি যদি হাইট সেট করি, স্যার তো আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, ১ টা মিনিট পর আমি শেষ করে তারপর আমি কোশ্চেনগুলো নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি হাইট সেট করলাম। তো সেক্ষেত্রে আমার এখানে হাইটটা চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হলো যে অল্টার আর টাইটেল এই ২ টা ট্যাগ। অল্টার, অল্টার ট্যাগটা কোথায় ইউজ হচ্ছে? যে ধরলেন যে দিস ইজ ক্রিকেট ইমেজ। তো দেখেন আমার যদি কোনো কারণে ছবি লোড না হয়, আচ্ছা লোড যে হবে না এটার পিছে যে শুধুমাত্র ছবির নামে আপনি ভুল করছেন এটা না, এমনও হইতে পারে যে আপনার ইন্টারনেট ইস্যু থাকতে পারে, আপনি ইন্টারনেট ব্রোকেন হয়ে গেল, ঠিক আছে? মানে মিডল পার্টে আপনার ইন্টারনেট ব্রোক হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কিন্তু ছবিটা পার্শিয়ালি লোড হবে, অথবা এরকম দেখবেন যে অনেক সময় ব্রোকেন লোড হয়েছে। তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট এই ছবিটার নাম কিভাবে বুঝবে যে এটা কি নামে ছবি তৈরি হয়েছে বা ছবিটার নাম কি? সেটা কিন্তু অল্টার ট্যাগে আপনি যে কন্টেন্টটা দিবেন, মনে করেন যে দিস ইজ ক্রিকেট ইমেজ, এই যে কন্টেন্টটা আপনি তৈরি করছেন সেই কন্টেন্টটা আপনার আম, সেই নামটাই এখানে তৈরি শো করবে, ঠিক আছে? আর টাইটেল নামে আরেকটা আপনার অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? তো টাইটেল নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেটাতে আপনি যদি দেখেন, তো আপনি তখন সেটাই দেখবেন যেটা আপনি মাউস নিয়ে গেলে পাবেন। তো দেখেন এখানে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি, তো এখানে দেখেন দিস ইজ ক্রিকেট টাইটেল, আর ব্রোকেন ইমেজটার পাশে দিস ইজ ক্রিকেট ইমেজ এরকম শো করতেছে, ঠিক আছে? তো এই টাইটেলটা কিন্তু সবসময় শো করবে। যদি আপনার এই ছবিটা শো করে, মনে করেন আপনি আগের পর্যায়ে নিয়ে আসলেন, তারপরেও যদি আপনি এটাকে ভিজুয়ালাইজ করেন, তখনও যদি মাউস নিয়ে যান, তো সেই ছবি সম্পর্কে ডিটেলস দেখানোর জন্য ওই টাইটেল ট্যাগটা কিন্তু এখনো কাজ করতেছে। তো এখানে দেখেন দিস ইজ ক্রিকেট টাইটেল এরকম আসতেছে ছবির উপরে, এই যে চলে আসছে দিস ইজ ক্রিকেট টাইটেল টাইটেল ট্যাগের জন্য, ঠিক আছে? আচ্ছা, কি কোশ্চেন ছিল বলেন? স্যার আমার এরকম ইমেজ ট্যাগে একটা প্রবলেম হয় যে আমার নাম যতই ঠিক থাকুক না কেন তবু আমার ইমেজটা শো করে না, এটা কেন হয়? এক্সটেনশনের প্রবলেম। এক্সটেনশন মানে স্যার বুঝি নাই। এক্সটেনশন অথবা ফোল্ডার লোকেশন। ফোল্ডার, এখন কি স্যার আমরা যেই ফোল্ডারে আমার ওই এইচটিএমএল এগুলো আছে আমি কি ওইখানেই স্যার দিব ইমেজটা ওইখানেই সেভ করব?
না, আমি ফোল্ডারটা এখন দেখাইনি, এই যে এখন দেখাবো, এরপরেই ফোল্ডারটা শুরু হবে দেখানো। ফোল্ডারে আমি কয়েকটা নেস্টেড ফোল্ডারে রেখে কিভাবে মানে লিংক করতে পারি সেটা দেখাবো। হ্যাঁ বলুন। ইমেজ ইমেজটা যদি আমি সেন্টারে আনতে চাই তাহলে কি করতে হবে? সিএসএস, আবার সিএসএস শুরু হবে, ডিসপ্লে ব্লক অ্যালাইন সেন্টার দিলেই চলে আসবে, কিন্তু সিএসএস টা আপাতত আমি ধরতে চাইতেছি না, আরেকটা ক্লাস পরে। হ্যাঁ, এইচটিএমএল টা আরো ট্যাগ আছে তো ওইটা তাহলে আমি কালকে হচ্ছে স্যার ইমেজে তো সেন্টার লেখা দিলেই তো স্যার সেন্টারে চলে যায়, সেন্টার ট্যাগটা ইউজ করলে। আমি কালকে হচ্ছে HTML সেন্টারে আনছিলাম বাট কোডটা আমি বুঝি নাই তাই আর কি আজকে ট্যাগ দিয়ে না সিএসএস দিয়ে? HTML দিয়ে CSS না খালি HTML। বলেন কি কোন অ্যাট্রিবিউট ইউজ করছেন? স্যার, অ্যালাইন সেন্টার? আমার কাছে একটু ফোল্ডারটা আছে, আমি একটু চেক করি। সরি আচ্ছা, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার এরকম কিছু একটা, এটা তো টেবিলে ইউজ হয়। ঠিক মনে নাই, আমি জাস্ট আচ্ছা, অ্যালাইনমেন্ট, ব্লক ফন্ট, টাইপের কিছু একটা ইউজ হ্যাঁ, করছিলাম। কালার, ফন্ট, অ্যালাইনমেন্ট আর একটা ক্লাস পরে, এগুলা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, খুবই সহজ। কিন্তু এটা হয় কি হয়েছে কি সিএসএস রিলেটেড তো, সো এখানে মানে এইচটিএমএল গুলাই দেখেন, ঠিক আছে? কারণ আপাতত এগুলা এখানে অনেক বোঝার অনেক বিষয় আছে, যা যা দেখতেছেন এগুলা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? এটা করা কোনো বিষয় না। ব্লক টাইপের ছিল স্যার। আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারবো? না না, আমি ওই বুঝতে পারছি, আপনি কোডটা বলেন। কোডটা তো হচ্ছে মানে আমি আসলে কোডটাই বুঝি নাই, যার কারণে হচ্ছে আমি আপনাকে আস্ক করতেছি, বাট আমি ইমেজটা সেন্টারে আনতে পারছি। আপনি ওইটা করেন, ওই স্যার স্টেপে করেন। ইমেজের আগে সেন্টার এবং ইমেজের কোডের শেষে সেন্টার দিয়ে দেখুন তো এই সেন্টার আসে কিনা। স্যার যদি আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারতাম মেবি ভালো হতো। আচ্ছা, ইমেজ কন্টেনার ছিল স্টাইল অ্যাট্রিবিউটে। টেক্সট অ্যালাইন, এটা টেক্সট অ্যালাইন, এটা তো ইমেজ না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখেন আমার কোডটা দেখেন। হ্যাঁ একটু সরি, আমার দেখি। ঠিক আছে, কোডটা একটু দেখতে হবে। এই কোড এখন বুঝাইতে গেলে সমস্যা হবে, যে আমার সিএসএস বুঝাইতে হবে, এই জন্য এটা আমি চাইতেছিলাম না এখন ডিসকাশন। HTML আলোচনা করেন। স্যার একটা কথা বলি, আপনি আপনার সিস্টেমে আমাদের শিখাইলে ভালো হয়। জি জি স্যার, এগুলো কেটে দেন, এগুলো কেটে দেন, এগুলো দেখলে আর ঝামেলা পাকায় যাবে। হ্যাঁ, কারণ স্টেপের মার্জিনিং পর একটা স্টেপ আসে। যেটুকু দেখাচ্ছেন সেটুকুই দেখাবালা, মানে পরবর্তীতে মানে ক্লাস যত যাব আমরা সামনের দিকে ততই আমরা এইগুলা ক্লিয়ার হবে। হ্যাঁ, মাইন্ড করেন না মানে অ্যাডভান্স কোশ্চেন গুলো না স্যার বিব্রতি করবে। যে আমাদের যে স্টেবল যে ইগুলো আছে শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। হ্যাঁ, অনেকে আবার মাইন্ড করেন না আর কি, অনেকে আবার অনেক মানে একবারে নতুন তো, সো মানে আমরা মানে আমি দেখাবো এগুলো সবই আসবে, ডিসপ্লে বক মার্জিন ওটা একবারে আমরা স্টেপ বাই স্টেপে গেলে আমাদের জন্য বোধহয় ভালো হবে। সেটাই ভালো হয়, স্টেপ বাই স্টেপ করলে ভালো হয়। স্টেপ যাই আমরা। আচ্ছা, সমস্যা নেই, ওটা সমস্যা নেই, আমি দেখাই দিব না, জাস্ট লেক্সি যখন তাও বলে দিই। ডিসপ্লে ব্লক দিয়ে আমি যেটা করতেছি যে আমি পুরা অ্যালাইনমেন্টে পুরা ব্লকটা নিয়ে নিছি, মানে আমার ডানেও কিছু থাকবে না, বামেও কিছু থাকবে না। আর মার্জিন অটো দিয়ে বলতেছি যে মিডল অ্যালাইনমেন্টের জন্য, যে আমি টোটালি সেন্টারে থাকবো, ঠিক আছে? এই মার্জিন অটো ডিসপ্লে ব্লক দিয়ে আপনাদের প্রত্যেকটা সাইট হবে, এবং আর একটা ক্লাস অপেক্ষা করেন, এগুলা করতে করতে পাগল হয়ে যাবেন, ঠিক আছে? তখন বলবেন যে এগুলা আর করতে চাই না, মানে অনেক মানে হলো প্রচুর কোড, ঠিক আছে? এবং সিএসএসই কোড বেশি হবে। হ্যাঁ, সো আর একটা ক্লাস ওয়েট করেন আর কি, একটা দুইটার ভিতরে আমরা সিএসএস শুরু হয়ে তখন বুঝবেন আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এখানে আমাদের ইমেজের যে বিষয়টা ছিল, একজন কোশ্চেন করতেছিল যে ইমেজটা আসলে আমার অনেক সময় লিংক হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে আপনার ইমেজটা প্রথমত যে দেখেন আমার যে প্রবলেমটা ছিল, নেমে একটা সমস্যা হয়েছে, যে আমি নেমটা ঠিক মতো লিখি নাই। আরেকটা হলো এক্সটেনশন ডট জেপিজি, এটা একটা সমস্যা ছিল। আর একটা জিনিস হলো যে আমার ফোল্ডার, মনে করেন যে আমি ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে? তো ইমেজ ফোল্ডারে যেটা হবে যে আমি আমার এমন হতে পারে যে আমার রিলেটেড ছবিগুলা রিলেটেড ফোল্ডারের ভিতরে আছে। সাপোজ আমি স্লাইডারে কিছু ছবি দেখাবো, সেটা স্লাইডারের ভিতরে রাখলাম, বা মনে করেন যে আমি আরেকটা ফোল্ডার করলাম, মনে করেন ক্রিকেট, ঠিক আছে? তো ক্রিকেট যে ফোল্ডারটা করলাম সেটার ভিতরে ক্রিকেটের ছবি রাখবো, বা আমি লিখলাম ফুটবল, ঠিক আছে?
তো এখানে ফুটবল লিখলাম, ফুটবল লিখে আমি ফুটবলের ছবিটাতে যাব, ফোল্ডারে যাব। এখানে ক্রিকেটের ভিতরে আমি আবার আরেকটা ফোল্ডার করলাম, মনে করেন যে বিডি, ঠিক আছে? তো ধরলাম যে আমার বিডি রিলেটেড অনেক ছবি আছে, ঠিক আছে? আবার মনে করেন যে আমি ফুটবলের ভিতরে আরেকটা ফোল্ডার করলাম, যেটা মনে করেন যে এখন ইউএসএ, ঠিক আছে? তো এখানে আপনার ইউএসএ ফুটবল নিয়ে সবকিছু আছে ছবিগুলা, ঠিক আছে? এরকম অর্গানাইজড ওয়েতে আমার ইমেজ কিন্তু সাজানো থাকতে পারে, ঠিক আছে? তো এখানে সেক্ষেত্রে আমি ইন্ডেক্স ফাইল থেকে কিভাবে ওই ছবিটা অ্যাক্সেস করব? তো আমি এই ছবিটা নিয়ে আমি ক্রিকেট বিডি এর ভেতরে রাখলাম, ঠিক আছে? তো এখন আমার যেটা কোশ্চেন যে আমি যে রুট ফাইলে আছি সেখান থেকে আমি এই cricket.jpg কিন্তু এখন এভাবে আর অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমার এখানে যেটা করতে হবে যে অবশ্যই সেই ইমেজ ফোল্ডারে অ্যাক্সেস করতে হবে, তারপরে ক্রিকেট ফোল্ডারে অ্যাক্সেস করতে হবে, তারপরে বিডি ফোল্ডারে অ্যাক্সেস করতে হবে, তারপরে গিয়ে ছবিটা পাবো, তার আগে কিন্তু পাবো না, ঠিক আছে? তো আমরা সেই পার্টটা দেই, এখানে আমাদের ওই পার্টটা ডিফাইন করে দিতে হবে যে এক্স্যাক্টলি ছবিটা কোন পাতে আছে। এই পাত যতক্ষণ পাবে না ততক্ষণ পর্যন্ত ছবি কিন্তু ব্রোকেন আসবে, ছবি ঠিক মতো আসবে না, ঠিক আছে? এখানে ক্রিকেট স্ল্যাশ বিডি, ঠিক আছে? আর বিডি স্যার একটা স্ল্যাশ প্রশ্ন ছিল, যদি কখনো স্যার জেপিজি ফাইলে মানে পিএনজি ফাইলকে আমরা জেপিজি লিখি তাহলে তো স্যার এটা শো করবে না। না, এক্সটেনশন ফোল্ডার লোকেশন এই দুইটাই কারণ ছবি না শো করার, ঠিক আছে? তো এখন যদি আপনি রিফ্রেশ দেন তো দেখেন ছবি কিন্তু এখন চলে আসছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে আচ্ছা, তো এখন তো দেখেন যে এখানে আমি ছবিটা কিভাবে আনলাম, আসলে ফোল্ডার গুলার পাথ বুঝছেন কিনা? দেখেন আমি 3টা ফোল্ডারের ভেতরে গিয়ে তারপরে ছবিটা নিয়ে আসলাম, ঠিক আছে? জি ও, স্যার, ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ, ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো থাকেন সবাই। তরিকুল ভাই আপনি হ্যাঁ। তাড়াতাড়ি খুলে একটু